প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি সবাই বাবা মার সাথে সুস্থ আছো, সকলেই সুস্থ থাকো সেই কামনা করি। আমি সঞ্জিত কুমার সাহা, আমি তোমাদের সকলকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে দশম শ্রেণীর গণিত বিষয়ের উপর পাঠদান করা হবে এবং পাঠদানের বিষয়বস্তু হবে, যে অংশটা থেকে পাঠদান করব সেটা হলো ত্রিকোণমিতি অংশ এবং সেই চ্যাপ্টারটা হবে ত্রিকোণমিতি পরিমাপ, ত্রিকোণমিতি কোণের পরিমাপ। তাহলে প্রথম প্রশ্ন হলো যে ত্রিকোণমিতি কি। এখানে আমি একটা শব্দ লিখেছি, প্রশ্ন লিখেছি, ত্রিকোণমিতি কি। ত্রিকোণমিতি একটি গ্রিক শব্দ। এই যে এই ত্রি অর্থ হলো তিন, গণ অর্থ হলো ধার বা কোণ, মেট্রি অর্থ পরিমাপ। অর্থাৎ ত্রিকোণমিতি অর্থ হলো তিন কোণের পরিমাপ। একটা ত্রিভুজের তিনটা কোণের পরিমাপ নির্ণয়। এখন ত্রিকোণমিতি কোন ধরনের ত্রিভুজের জন্য প্রযোজ্য? এই ত্রিকোণমিতির অংশটাই একটা সমকোণী ত্রিভুজের জন্য প্রযোজ্য। তাহলে প্রশ্ন হলো, স্যার সমকোণী ত্রিভুজ কাকে বলে? আমরা যে গত পরীক্ষা নিয়েছি, এই পরীক্ষার একটা সংজ্ঞা ছিল, এটা ক নাম্বারের প্রশ্ন ছিল, সমকোণী ত্রিভুজ এবং সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে। আমরা এই পাক নির্বাচনী পরীক্ষার খাতা দেখতে গিয়ে দেখেছি অনেকে এই জিনিসটা ভুল করেছে। সমকোণী ত্রিভুজ হলো যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, তাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। অর্থাৎ এরকমভাবে যদি লিখি, অর্থাৎ এই কোণটা সমকোণ, তাহলে এই ত্রিভুজটা হলো একটা সমকোণী ত্রিভুজ। এখন এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এখন এই সি কোণটা হলো আমাদের সূক্ষ্ম কোণ, সি কোণটা হলো আমাদের সূক্ষ্ম কোণ, আর এই বি কোণটা হলো এক সমকোণ। যদি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান, অর্থাৎ 180 ডিগ্রির সমান। অর্থাৎ এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই যে অপর দুইটা কোণ দেওয়া আছে, এই দুইটা কোণের যোগফলও 90 ডিগ্রি হবে। অর্থাৎ এইটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এইটা 45 ডিগ্রি হবে। এইটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা 30 ডিগ্রি হবে। এইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা 60 ডিগ্রি হবে। অর্থাৎ এই দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে সেটাও আমাদের হয়ে গেল। ত্রিভুজের ক্ষেত্রে বাহুর পরিচিতি। আমরা একটা ত্রিভুজ দেখে বুঝতে হবে কোন বাহুটা লম্ব, কোন বাহুটা ভূমি, কোনটা অতিভুজ। এটা আগে আমাদেরকে চিনতে হবে। এখন এই চিনার জন্য আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করেছি। এই ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীতে যেই বাহুটা দেওয়া থাকে, সমকোণের বিপরীতে যেই বাহুটা দেওয়া থাকে, সেই বাহুটা হলো অতিভুজ। সেই বাহুটার নাম হলো অতিভুজ। এবং সূক্ষ্মকোণের বিপরীতে যেই বাহুটা দেওয়া থাকবে সেটা হবে লম্ব। এবং সূক্ষ্মকোণ সংলগ্ন যেই বাহুটা দেওয়া থাকবে সেটা হবে, অর্থাৎ কোণ সংলগ্ন বাহুটা হবে ভূমি। শিক্ষার্থীরা, একটা ত্রিভুজের ক্ষেত্রে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে এখন দেখো, আমি যদি ত্রিভুজটাকে এইভাবে কল্পনা করি, কোনটা যদি আমার এইখানে দেওয়া থাকে, তাহলে এইটা হলো আমার একটা সমকোণী ত্রিভুজ। এখন এই সূক্ষ্মকোণটা হলো আমার এইখানে, অর্থাৎ এ বি সি। এইটা যদি আমাদের ত্রিভুজ হয়, এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা হবে ভূমি, এইটা হলো ভূমি, এবং এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু এইটা হবে লম্ব, এবং সমকোণের বিপরীত বাহু এটা হবে অতিভুজ। বিষয়টা হলো, ত্রিভুজটা আমাদের যেইভাবেই দেওয়া থাকুক না কেন, সেটাকে নির্দিষ্ট করতে হবে কার সাপেক্ষে? সূক্ষ্মকোণের সাপেক্ষে। কার সাপেক্ষে ব্যাখ্যা করতে হবে? সূক্ষ্মকোণের সাপেক্ষে। অর্থাৎ সূক্ষ্মকোণটা যেইভাবে থাকবে তার আলোকে আমাকে চিন্তা করতে হবে এই ত্রিভুজটার জন্য কোন বাহুটা লম্ব, কোন বাহুটা ভূমি, কোন বাহুটা অতিভুজ। এবং এই বাহুগুলি যদি আমি জানি, এইখানে এই বাহুগুলি যদি আমি জানি, এখন এই বাহু থেকে আমাদের ত্রিকোণমিতির 6টা অনুপাতের একটা সম্পর্ক দেওয়া আছে, সেটা আমরা একটু বলবো। তারপরে বলছে অভেদাবলী। ত্রিকোণমিতির বাহুর
ক্ষেত্রে পরিচিত হয়ে গেলাম। এখন একটা ত্রিভুজ থেকে কোনটাকে লম্ব বলে, কোনটাকে ভূমি বলে, কোনটাকে অতিভুজ বলে, সেই বিষয়টা আমরা জেনে গেলাম। এখন বলছে ত্রিকোণমিতিক অভেদাবলী বলতে আমরা বুঝি ত্রিকোণমিতির যে সূত্রাবলী আছে, যেমন এই সূত্রগুলো তোমরা পড়েছ, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই ধরনের আমাদের অনেকগুলা সূত্র আছে, চাই 15-16টা। এই সূত্রগুলো তোমরা আগেই শিখে ফেলেছ। তারপরে তোমাদের মনে করার সুবিধার জন্য একটু বলে দিলাম। বাহুর সাথে এই ত্রিকোণমিতি অনুপাতের যে সম্পর্ক, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। অর্থাৎ এটাকে মনে রাখার জন্য আমরা বলেছিলাম সাগরে লবণ অনেক, অর্থাৎ সা দিয়া সাইন, ল দিয়া লম্ব, অ দিয়া অতিভুজ, অর্থাৎ সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, কবরে ভূত অনেক। ট্যান থিটা ইকুয়াল টু টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এটাকে মনে রাখার জন্য বলছিলাম টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। এখন এখান থেকে যদি আসে কট থিটা, তাহলে বলতে হবে ভূমি বাই লম্ব, অর্থাৎ ট্যানের বিপরীত, সেক থিটা অতিভুজ বাই ভূমি, কজের বিপরীত, কোসেক থিটা সাইনের বিপরীত, অতিভুজ বাই লম্ব। এইভাবে আমাদের 6টা অনুপাতের বাহুর সাথে, ত্রিভুজের বাহুর সাথে কিভাবে সম্পর্কিত, সেই সম্পর্কটা আমাদের জানা থাকতে হবে। এইখানে আমাদের যে বিষয়টা খুব প্রয়োজন, আমরা এই বিষয়গুলো আগেও আলোচনা করেছিলাম, কিন্তু এখন শুধুমাত্র মনে করার সুবিধার জন্য এই বিষয়গুলো আমি একটু মনে করিয়ে দিলাম। এই তোমাদের বোর্ডে যে অঙ্কগুলো আসে, সেই অঙ্কগুলো সমাধান করতে গেলে আমাদের এই সূত্রগুলা এবং এই তথ্যটা খুবই প্রয়োজনীয় বিষয়। অবশ্যই আমাদেরকে স্মরণে রাখতে হবে এই বিষয়গুলো। যদি এই বিষয়গুলো আমাদের স্মরণে না থাকে, তাহলে কিন্তু আমরা এই অঙ্কগুলা করতে পারবো না। শিক্ষার্থীরা নিশ্চয়ই এই বিষয়টা বুঝতে পেরেছ। এখন আমাদের আরও কিছু আছে, সেই বিষয়গুলো আমি দেখাচ্ছি কিভাবে মানটা বের করতে হয়, সেটা একটু দেখো। শিক্ষার্থীরা আমরা এখানে লিখেছি ত্রিকোণমিতি অভেদের প্রমাণ, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে এই অভেদেরগুলো প্রমাণ করতে হলে তোমাদের বইয়ে এরকম অভেদ করে দেওয়া আছে। এখানে যদি একটা অঙ্কন করা হয়, এরকম একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ থেকে যদি এটা পি বিন্দু হয়, এটা ও হয়, এটা এ হয়, তাহলে এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি। এই সম্পর্ক দিয়ে জ্যামিতিক ব্যাখ্যা দেওয়া আছে এবং তোমরা আগেও করেছো। এই ব্যাখ্যা থেকে এই প্রমাণগুলোকে জ্যামিতিক উপায়ে প্রমাণ করতে হবে, স্পষ্ট করে বইয়ে করে দেওয়া আছে। সেখান থেকে এই ধরনের যে প্রমাণগুলো আছে তোমরা অবশ্যই করবে। আরেকটা বিষয় আমি বলি, সেটা হলো ত্রিকোণমিতি অনুপাতের কোণের মান কিভাবে নির্ণয় করতে হয়। আমরা এই কোণের মান নির্ণয় করতে গিয়ে দেখেছি কিছু কিছু শিক্ষার্থী এবং সাইন 30 ডিগ্রি জায়গা সাইন 60 ডিগ্রি বসিয়ে দিয়েছে, অথবা কস 30 ডিগ্রি বসাইছে। এই জন্য আমাদেরকে এটাকে অবশ্যই, এবং এই মানগুলা আমাদের এই নবম অধ্যায়ে এবং দশম অধ্যায়ে খুবই প্রয়োজনীয় বিষয়। এই জন্য আমাদের এই মানটা একটু দেখো। যেমন মানটা নির্ণয় করার জন্য 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এখানে আমাদের 5টা ডিগ্রি দেওয়া আছে। প্রথমে লিখলাম আমি 0, 1, 2, 3, 4। প্রথমে লিখলাম 0, 1, 2, 3, 4। চারটাকে, প্রত্যেকটাকে 4 দ্বারা ভাগ করলাম, প্রত্যেকটাকে কী করলাম, 4 দ্বারা ভাগ করলাম। 4 দ্বারা ভাগ করে এটাকে বর্গমূল করতে হবে, প্রত্যেকটাকে আবার বর্গমূল করে দিলাম। এখন বর্গমূল করে দেওয়ার পর আমাদের যে মানটা আসবে সেটা হবে সাইন অনুপাতের মান। কার মান?
সাইন 0 ডিগ্রি মান হবে 0, সাইন 30 ডিগ্রি মান হবে হাফ, সাইন 1/√2, এটা হবে √3/2, এটা 1, এটা হলো 1। ঠিক তদ্রুপ যদি আমাদের কস আসে তখন এই উল্টা দিক থেকে আমরা এইভাবে লেখা আরম্ভ করব, তখন হয়ে যাবে 1 √3/2, 1/√2, হাফ, 0। এখন আমাদেরকে যদি বলা হয় 10, আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু tan থিটা, tan থিটা ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। এখন tan থিটার মান যদি আমরা বের করতে চাই, সাইনের মানকে যদি আমরা কজের মান দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা টেনের মানটা পেয়ে যাচ্ছি। এখন 0কে 1 দ্বারা ভাগ করলে সেটা কি হবে? 0ই হবে। এটাকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে 1/√3, এটাকে এটা দ্বারা ভাগ করলে 1, এটাকে এটা দ্বারা ভাগ করলে আমাদের আসবে শুধু √3, আর এটা আসবে অসংজ্ঞায়িত। কারণ 1কে 0 দ্বারা ভাগ করলে, 1কে 0 দ্বারা ভাগ করলে সেটা হবে অসংজ্ঞায়িত। কারণ 1 একটা বস্তু, সেই বস্তুটাকে ভাগ করে দিতে বলা হলো, সেখানে কাকে আমি ভাগ করে দিব এই বিষয়টাই আমি জানি না, তাহলে আমি কাকে ভাগ করব? সেই জন্য এই বিষয়টা নির্ণয় করা যায় না, এই জন্য এটার নাম হলো অসংজ্ঞায়িত। এখন tan আমরা পেয়ে গেলাম। যদি আমাদেরকে কট বের করতে বলে তাহলে আমরা এরকমভাবে আবার উল্টা দিক থেকে লেখা আরম্ভ করব। এটা হবে অসংজ্ঞায়িত √3, 1/√3, 0। এখন tan পেলাম, কট পেলাম। এখন যদি আমাকে বলা হয় sec থিটা বের করতে, তাহলে আমরা জানি sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা। অর্থাৎ 1কে যদি কজের মান দ্বারা ভাগ করি, 1কে যদি কজের মান দ্বারা ভাগ করি তাহলে সেকের মান পাওয়া যাবে। এখন 1কে কজের এই মানগুলো দ্বারা আমরা ভাগ করে দেব। এই যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো দ্বারা আমরা কাকে ভাগ করব? 1কে 1 দ্বারা ভাগ করলে 1কে এটা দ্বারা ভাগ করলে 2/√3, 1কে যদি আমি এটা দ্বারা ভাগ করি তাহলে এটা হবে উল্টে গিয়ে √2, এইটা হবে 2, এটা হয়ে যাবে অসংজ্ঞায়িত। এখন যদি কোসেক থিটা আসে, কোসেক থিটা ইকুয়াল টু আমরা জানি কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা, এটা আমাদের সূত্র জানা আছে। কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা। যদি কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা হয় তো 1কে সাইনের মান দ্বারা ভাগ করলেও জানি করতে পারি, অথবা আমরা এইটার উল্টা দিক থেকে লিখে আসলো সেটাও হবে। সেটা হবে অসংজ্ঞায়িত 2√2, 2/√3, 1। এখন আমাদের এই যে ছকটা দেওয়া আছে এই ছকটা আমাদের অন্তরে থাকতে হবে, অর্থাৎ আমাদের জানা থাকতে হবে। আমরা যেরকম বাবার নাম জিজ্ঞাসা করলে ভুল করি না, ঠিক তদ্রূপ এই ছকটার মানগুলো আমরা ওইরকমভাবে জানতে হবে যাতে কোনো অঙ্কে বসাতে গেলে যেন আমার মানের কোনো ভুল না হয়। এখন আমাদের এই বিষয়গুলো জানতে হবে এবং তোমাদের বইয়ে অনেক অঙ্ক দেওয়া আছে, উদাহরণে অনেক অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে। আমি তোমাদেরকে একটা সৃজনশীল অঙ্ক করাচ্ছি, একটু দেখো। শিক্ষার্থীরা, আমি এখানে রাজশাহী বোর্ডে 2020 সালে যে অঙ্কটা এসেছে সেই প্রশ্নটা আমি লিখেছি। sec θ + tan θ = m এবং √6 * sin of a + b = √3 = 2 * cos of a - b। এইটা হলো আমাদের উদ্দীপকের অংশ। আর এখানে ক নাম্বার বলছে tan of 60 ডিগ্রি - θ = 1/√3 হলে থিটা এর মান নির্ণয় করো, যেটা তোমাদের পাক নির্বাচনী পরীক্ষায় এসেছে। প্রমাণ করো যে cosec θ = m² + 1 / m² - 1। আর sec of 4b এর মান নির্ণয় করো, sec 4b এর মান নির্ণয় করো। এখানে আমাদের এইটা একটা সৃজনশীল অঙ্ক, এইটার নাম্বার হলো 2, এইটার নাম্বার 4, এইটার নাম্বার 4। এখন এই সমস্যাটা আমাদের সমাধান করতে হবে। দেখো এই যে অঙ্কগুলো দিয়েছে এই অঙ্কগুলো কিন্তু বইয়ের আলোকে দিয়েছে, কিন্তু বইয়ে কোনোটাই হুবহু নেই। অর্থাৎ আমাদের এসএসসি পরীক্ষায় যে প্রশ্নগুলো হয় সেই সকল প্রশ্ন ওই বইয়ের আলোকে আসবে। বই ছাড়া, বইয়ের নিয়মের বাইরে তেমন কোনো কিছু আসে না। তবে আমাদেরকে বইগুলা ভালো অঙ্ক করে ভালো করে যদি আমরা শিখতে পারি তাহলে আমরা এই প্রয়োগ করে
বিভিন্ন সমস্যার সমাধান করব, সেটা একটু দেখো। যেমন ক নাম্বার প্রশ্নের সমাধান। ক নাম্বার প্রশ্ন, এখানে বলছে tan of 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 1/√3। তাহলে tan কত ডিগ্রির মান 1/√3, যেহেতু এটা tan এ দেওয়া আছে। এখানে আমরা দুইটা প্রকৃতিতে করতে পারি। tan of 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু একটা সূত্র আছে, এখানে এটা প্রয়োগ করা যাবে না, কারণ এখানে 60 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে tan of 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু tan 30 ডিগ্রি, tan of 30। কারণ tan 30 ডিগ্রির মান একটু আগে আমরা যে ছকটা তৈরি করেছিলাম, এই ছকটা স্পষ্ট করে লেখা ছিল tan 30 ডিগ্রির মান 1/√3। তাহলে কত হয়, tan, যদি আমাদের এই tan ভ্যানিশ হয়ে যায়, তাহলে 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। বা আমরা যদি এরকম লিখি যে 30 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস থিটা, যেহেতু আমাকে থিটার মানটা বের করতে হবে, আমি থিটাটাকে এই পাশে নিয়ে আসলাম। থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। দেখো এটাই আমাদের অ্যান্সার। যদি আমরা শুধু এইটুকু অ্যান্সার দিতে পারি, তাহলে কিন্তু আমরা পরীক্ষার জন্য 2 নাম্বার পেয়ে গেলাম। কয় নাম্বার পেয়ে গেলাম? 2 নাম্বার পেয়ে গেলাম। তাহলে ক নাম্বারের সমস্যার সমাধান হয়ে গেল। এখন আমাদের খ নাম্বারে বলছে প্রমাণ করো যে কোসেক থিটা ইকুয়াল টু m² প্লাস 1 ডিভাইডেড বাই m² মাইনাস 1। এইটা হলো আমাদের খ নাম্বারের সমস্যা। যেহেতু m সম্পর্কিত, তাহলে আমাদের mটা কোথায় দেওয়া আছে? উদ্দীপকের এইখানে দেওয়া আছে, উদ্দীপকের এই জায়গায় দেওয়া আছে। তাহলে আমাদের লিখতে হবে, খ নাম্বার অঙ্ক করতে গেলে লিখতে হবে খ নাম্বার, উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু m। sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু m। তাহলে sec থিটা ইকুয়াল টু হলো 1/cos থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু হলো sin থিটা ডিভাইডেড বাই cos থিটা ইকুয়াল টু m। এখন এটা যদি আমরা লসাগু নেই, তাহলে cos থিটা 1 প্লাস sin থিটা ইকুয়াল টু m। এখন এটার উপপক্ষকে যদি আমরা বর্গ করি, তাহলে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার sin থিটা হোল স্কয়ার ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ইকুয়াল টু m²। এখন বর্গ করলে যে বিষয়টা দাঁড়ালো, এখানে 1 প্লাস sin থিটা 2 বার আছে, তার আমরা 2 বার লিখি 1 প্লাস sin থিটা ইন্টু 1 প্লাস sin থিটা, আর cos স্কয়ার থিটা ইকুয়াল টু হলো 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু m²। এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হলো, এইটাকে যদি আমি আরেকটা লাইন লিখি, a² মাইনাস b² 1 প্লাস sin থিটা ইন্টু 1 মাইনাস sin থিটা, উপরে হলো 1 প্লাস sin থিটা ইন্টু 1 প্লাস sin থিটা ইকুয়াল টু m²। এখন দেখো এই 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা কাটা যায়, তাহলে আমাদের যে বিষয়টা আসছে সেটা হলো 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা ইকুয়াল টু m²। এইটুকু আমরা পেলাম। এখন এইটাকে যদি আমরা যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন হলো উপরের রাশিটার সাথে নিচের রাশিটা একবার যোগ, আবার উপরের রাশিটা থেকে নিচের রাশিটা বিয়োগ, তাহলে 1 প্লাস sin থিটা প্লাস 1 মাইনাস sin থিটা ডিভাইডেড বাই 1 প্লাস sin থিটা মাইনাস 1 প্লাস sin থিটা ইকুয়াল টু m² প্লাস 1 ডিভাইডেড বাই m² মাইনাস 1। তাহলে এখন দেখো এ sin থিটা কাটা, এ 1 কাটা, তাহলে উপরে কি দাঁড়ালো? 2 ডিভাইডেড বাই 2 sin অফ থিটা, 2 sin অফ থিটা ইকুয়াল টু m² প্লাস 1 ডিভাইডেড বাই m² মাইনাস 1। যদি 8 টু 2 কাটি, তাহলে এটা মনে মনে 1 থেকে যায়, তাহলে 1/sin থিটা ইকুয়াল টু কি? কোসেক থিটা, এটা সূত্র। 1/sin থিটা ইকুয়াল টু কোসেক থিটা ইকুয়াল টু m² প্লাস 1 ডিভাইডেড বাই
এম স্কোয়ার মাইনাস 1। এখন দেখো আমাদের যে প্রমাণটার কথা বলেছে কোসেক থিটা ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এম স্কোয়ার মাইনাস 1, তাহলে কি আমরা পেয়েছি? কি শিক্ষার্থীরা পেয়েছি? সুতরাং এইটি আমাদের প্রমাণিত। তাহলে আমরা এইভাবে আমাদের খ নাম্বারের সমস্যাটা সমাধান করলাম। এখন আমরা সমাধান করব গ নাম্বার, সেক অফ 4b এর মান নির্ণয় করো। গ নাম্বারে আমাদের যে সমস্যাটা ছিল সেক অফ 4b এর মান নির্ণয় করো, তাহলে বি যেহেতু আছে তাহলে আমাদের এই যে উদ্দীপকটা দেওয়া আছে এই উদ্দীপক থেকে আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা লিখি উদ্দীপক হতে পাই √6 সাইন অফ a প্লাস বি ইকুয়াল টু √3, বা সাইন অফ a প্লাস বি ইকুয়াল টু কত ডিগ্রি? √3 ডিভাইডেড বাই √6। তাহলে এটাকে আমরা বলতে পারি সাইন অফ a প্লাস বি ইকুয়াল টু √3 ডিভাইডেড বাই √3 ইন্টু √2। যদি এটা কাটা যায় তাহলে এটা 1 থাকে, বা সাইন অফ a প্লাস বি ইকুয়াল টু 1/√3। সাইন কত ডিগ্রির মান? 1/√2। সাইন কত ডিগ্রির মান? 1/√2। সাইন 45 ডিগ্রি। তাহলে বা সাইন অফ a প্লাস বি ইকুয়াল টু সাইন অফ 45 ডিগ্রি। সুতরাং a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি। এটাকে দিলাম সমীকরণ নাম্বার 1। আবার টু কজ অফ a প্লাস বি ইকুয়াল টু √3, বলে কজ অফ a প্লাস বি ইকুয়াল টু √3/2। তাহলে কজ কত ডিগ্রি মান? √3/2। কজ অফ a প্লাস বি ইকুয়াল টু কজ অফ 30 ডিগ্রি। কজ অফ 30 ডিগ্রি নাকি 60 ডিগ্রি? এই শিক্ষার্থীরা কত? সাইন 60 ডিগ্রি √3/2, তাহলে কজ 30 ডিগ্রির মান √3/2, কজ অফ 30 ডিগ্রি। সুতরাং a প্লাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। a মাইনাস বি হবে, সরি এটা হবে a মাইনাস বি। a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা হলো সমীকরণ নাম্বার 2। এখন 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। যদি আমরা যোগ করি তাহলে এটা কাটা, সেটা হলো যোগ করলে আমাদের 5 ডিগ্রি, 4 3 7 75 ডিগ্রি। এখন a ইকুয়াল টু 75/2, তাহলে কত হয়? 35 × 70। সুতরাং a ইকুয়াল টু আসবে 37.5 ডিগ্রি। এখন এর মান যদি আমি 1 নং সমীকরণে বসিয়ে দেই তাহলে a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, তাহলে 37.5 ডিগ্রি প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, বা বি ইকুয়াল টু 45 ডিগ্রি মাইনাস 37.5 ডিগ্রি। সুতরাং বি ইকুয়াল টু 7.5 ডিগ্রি। তাহলে বি এর মান হলো আমাদের 7.5 ডিগ্রি। সেক অফ 4b, সেক অফ 4b, সেক অফ 4 ইন্টু 7.5 ডিগ্রি, তাহলে 4 7 28 আর 5 30, সেক অফ 30 ডিগ্রি। তাহলে সেক 30 ডিগ্রির মান হলো 2/√3। এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা এইভাবে এই সৃজনশীলটার সমাধান করলাম। তোমরা একটু আরেকটা সৃজনশীল দেখো একটু। শিক্ষার্থীরা, আমি যশোর বোর্ডে 2020 সালে যে অঙ্কটা এসেছে সেই অঙ্কটা আমি এখানে লিখেছি। সেটা ছিল a ইকুয়াল টু সাইন থিটা, b ইকুয়াল টু কস থিটা।
পি ইকুয়াল টু কজ এ প্লাস সাইন এ হচ্ছে সেক থিটা ইকুয়াল টু কোসেক ওয়াই ইকুয়াল টু 2 হলে, অর্থাৎ সেক থিটা ইকুয়াল টু 2 হলে তাহলে আবার সেক অফ ওয়াই ইকুয়াল টু কত, কারণ থিটা, এই থিটা থেকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে 2 হলে এখানে সেক, এটাকে আমরা এক্স ধরবো, সেক এক্স ইজিক্যাল টু হলে এখান থেকে আমরা এক্সের মান বের করব আর এখান থেকে ওয়াইয়ের মান বের করব, বের করে এখানে যদি মানটা বসাই তাহলে সেটার সমাধান হয়ে যাবে। আবার পি ইকুয়াল টু √2 হলে প্রমাণ করো যে এ ইকুয়াল টু 45 ডিগ্রি, কারণ পি দেওয়া আছে কজ এ প্লাস সাইন এ ইকুয়াল টু √2। এরকম নিয়মের একটা বই আমাদের অঙ্ক করে দেওয়া আছে। তারপরে গ নাম্বারের প্রশ্ন ছিল তথ্যের আলোকে প্রমাণ করো যে, অর্থাৎ এখানে এ বি এর মান দেওয়া আছে, এই মানের আলোকে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে হবে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটাকেও যখন আমরা এ এবং বি এর মান বসাবো তখন বইয়ের একটা অঙ্কের মতো হয়ে যায়, সেই অঙ্কটা উদাহরণে করে দেওয়া আছে। এরকম নিয়মের অঙ্ক, হুবহু এরকম নয়, এরকম নিয়মের অঙ্ক করে দেওয়া আছে। তোমরা বাসায় এই অঙ্কটা প্র্যাকটিস করবে এবং সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে তোমাদের বইয়ে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবে। এবং এইভাবে আমি যে পাক নির্বাচনী খাতা দেখেছি, অনেকেই দেখেছি থিটাকে এইভাবে লিখেছে, অনেকের খাতায় দেখেছি থিটা এইভাবে লিখেছে। এইভাবে যদি কেউ থিটা লেখে তাহলে সেক্ষেত্রে কিন্তু সে কোনো নাম্বারই পাবে না, এটাকে খেয়াল রাখতে হবে। থিটাটা হলো মূলত এরকম, এটা হলো গ্রিক অক্ষর, থিটাটা একটা কি গ্রিক অক্ষর, এই বিষয়টা তোমাদের সকলের খেয়াল রাখতে হবে। এটা কিউ নয়, এটা হলো কিউ আর এটা হলো থিটা, এটা হলো কিউ, এটা হলো থিটা। অনেকের খাতায় আমি দেখেছি যে বিশেষ করে ডি শাখার খাতাগুলোতে এরকম, ডি এবং উম শাখার যে খাতাগুলো ছিল সেই খাতাগুলোর ম্যাক্সিমাম খাতাগুলোই এরকমভাবে কিউ লিখে দিয়েছে, অর্থাৎ থিটার স্থলে এরকম লিখেছে, সেক্ষেত্রে কিন্তু নাম্বার পাবে না। আর তোমরা এইভাবে এই যে বইয়ের যে সমস্যাগুলো আছে এবং বিভিন্ন বোর্ডে যে সমস্যাগুলো এসেছে সেগুলা একটু প্র্যাকটিস করবে, তাহলে আমাদের সামনে টেস্ট পরীক্ষা অথবা আমাদের মোস্ট পসিবিলিটি স্কুলে টেস্ট পরীক্ষা হবে। তোমরা টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো এবং সবাই বাসায় থেকে বাবা মাকে সহযোগিতা করে মনোযোগ সহকারে পড়াশোনা করো। সবাই ভালো থাকো, এই বলে আজকে পড়া এখানে শেষ করছি।